আজ তোদের হবে অপটিক্যাল আইসোমারিজম। আগের দিন জিওমেট্রিক্যাল আইসোমারিজমটা তোদের দেখিয়েছি, আজকে হবে অপটিক্যাল আইসোমারিজম। অপটিক্যাল আইসোমারিজমটা একটু দেখ, সহজ। অপটিক্যাল আইসোমারিজমটা আলোকীয় সমাবেদনা এমন কিছু কঠিন ব্যাপার নয়, একদম সেই 11-এর অর্গানিক কেমিস্ট্রিতে যেমন পড়েছিলি অনেকটা সেরকম, হুবহু নয় কিন্তু অনেকটা সেরকম অর্গানিক কেমিস্ট্রির অপটিক্যাল আইসোমারিজমের মতোই। ডি আর এল আইসোমার। মূল ব্যাপারটা কেমন না, যখন তুই একটা ওই কমপ্লেক্স কম্পাউন্ডার, যে কমপ্লেক্স কম্পাউন্ডার অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করবে, তার যদি জলীয় দ্রবণ অ্যাকোয়াস সলিউশন নিস এবং তার মধ্যে দিয়ে যদি প্লেন পোলারাইজড লাইট বিম চালনা করিস, প্লেন পোলারাইজড লাইট বিম যদি চালনা করিস, তাহলে কী হবে, আলোটা হয় ডান দিকে বা বাঁ দিকে ঘুরে যাবে। যদি ডান দিকে ঘুরে যায় তখন তাকে আমরা বলি ডি বা ডেক্সট্রোরোটেটারি, দক্ষিণাবর্তী। আর যদি বাঁ দিকে ঘুরে যায় তখন তাকে আমরা বলি বামাবর্তী বা লেভোরোটেটারি, সংক্ষেপে এল। তাহলে ডি আর এল এখানেও ঠিক তাই। অর্গ্যানিক এরকমই পড়েছিলি যে তার জলীয় দ্রবণ নিলাম, আলো ফেললাম, পিপিএল প্লেন পোলারাইজ লাইট, সেটা যদি ডান দিকে ঘুরে যায় ডি, বাঁ দিকে ঘুরে যায় এল। এখানেও ঠিক সেরকম, যে কমপ্লেক্স কম্পাউন্ডগুলো জলীয় দ্রবণের মধ্যে পিপিএল ফেললে আলোটা ডান দিকে বা বাঁ দিকে ঘুরে যায়, তারা অপটিক্যাল অ্যাক্টিভিটি বা আলোক সক্রিয়তা দেখায়, প্রদর্শন করে, এক্সিবিট করে। তাহলে কি হলো, যারা আলোক সক্রিয়তা দেখায় তারা অপটিক্যাল আইসোমার দেবে। তাহলে অপটিক্যাল আইসোমার দু রকমের হচ্ছে, ডি আর এল। কিন্তু কারা দেবে? অর্গ্যানিক কেমিস্ট্রির ক্ষেত্রে কারা দিচ্ছিল? অর্গ্যানিক কেমিস্ট্রির ক্ষেত্রে খেয়াল কর, কাইরেল কার্বন দরকার হচ্ছিল। কাইরেল কার্বন কেমন না, কার্বনের সঙ্গে 4টে ডিফারেন্ট অ্যাটম বা গ্রুপ যুক্ত হতে হতো। কার্বনের সঙ্গে এ বি সি ডি 4টে ডিফারেন্ট। যদি দুটো একই রকমের হয়ে যায়, কি 3টে একই রকমের হয়ে যায়, কি 4টে একই রকমের হয়ে যায়, তাহলে সেটা অ্যাকাইরেল হয়ে যেত, কাইরেল হতো না। আবার এছাড়াও আরও নেসেসারি কন্ডিশন, সাফিসিয়েন্ট কন্ডিশন ছিল। প্লেন অফ সিমেট্রি, এক্সিস অফ সিমেট্রি, সেন্টার অফ সিমেট্রি, অল্টারনেটিং এক্সিস অফ সিমেট্রির অ্যাবসেন্স দরকার ছিল, এসবগুলো ছিল। এখানে ওই সব তোদের ভাবতে হচ্ছে না, এই কমপ্লেক্স কম্পাউন্ডার অপটিক্যাল অ্যাক্টিভিটিতে ওই সব নেই। স্ট্রেট দুটো জিনিস, যে কমপ্লেক্স কম্পাউন্ডটা আছে তার মেটাল আয়নটার চারদিকে, কোয়েশ্চেন নাম্বার 4 আর 6-এর ক্ষেত্রে দুটো ডিফারেন্ট কেস। সে যদি কোয়েশ্চেন নাম্বার 4 হয় তাহলে একদম কার্বনের মতন ডিআরএল 4টে ডিফারেন্ট গ্রুপকে, যদি লিগ্যান্ডকে যুক্ত থাকতে হবে। আর যদি কোয়েশ্চেন নাম্বার 6 হয় সেক্ষেত্রেও 6টা ডিফারেন্ট লিগ্যান্ডকে যুক্ত থাকতে হবে মোনোডেন্ড্রেটের ক্ষেত্রে। আমি ধাপে ধাপে বলছি। তাহলে মূল কথা হচ্ছে কি, কমপ্লেক্স কম্পাউন্ডার যদি জলীয় দ্রবণ বা অ্যাকোয়াস সলিউশনের মধ্যে আলো ফেললে আলোটা ডান দিকে বেঁকে গেলে ডি বা ডেক্সট্রোরোটেটারি, বাঁ দিকে বেঁকে গেলে লেভোরোটেটারি বা এল। তাহলে এবারে কেস স্টাডিগুলোকে দেখ। তাহলে অপটিক্যাল আইসোমারিজম আলোকীয় সমাবেদনা আমার দেখানো আছে। এখানে দেখ, আমি প্রথমে স্কোয়ার প্লেনার জিওমেট্রিক স্কোয়ার প্লেনার কমপ্লেক্সের ক্ষেত্রে দেখিয়েছি। এখানে একটা মেটাল আয়ন আছে, এ ধর মেটাল আয়ন, এটা ধর মেটাল আয়ন। এই মেটাল আয়নের সাথে চারদিকে 4টে লিগ্যান্ড আছে। তাহলে এটা একটা স্কোয়ার প্লেনার, মানে একটা প্লেনের মধ্যে আছে। যেহেতু একটা প্লেনের মধ্যে আছে, এরা আলোকীয় সমাবেগ প্রদর্শন করে না। স্কোয়ার প্লেনার কমপ্লেক্স কিন্তু আলোকীয় সমাবেগ প্রদর্শন করে না। আমি আবার বলছি, স্কোয়ার প্লেনার কমপ্লেক্স ডাজ নট এক্সিবিট অপটিক্যাল আইসোমারিজম, অপটিক্যাল আলোকীয় সমাবেগতা প্রদর্শন করে না। কারণ কি, এটা প্লেন একা। কারণ কি হবে, কারণ এটা সেই তোদের সুপার ইম্পোজেবল, নন সুপার ইম্পোজেবল পড়েছিলাম, একটার উপর একটাকে এরকম করে চাপানো যাবে। হাত তো নন সুপার ইম্পোজেবল, চাপানো যায় না। ধর একটা কাগজের উপর আর একটা কাগজকে চাপানো যাবে। এটা ধর, এই যে ধর এই বইটার ক্ষেত্রে, এই বইটার ক্ষেত্রে এই যে পাতাটাকে একটা পাতার উপরে আবার চাপানো যাচ্ছে, এটা হচ্ছে সুপার ইম্পোজেবল হয়ে যাচ্ছে। এইগুলো হচ্ছে, তাহলে যেহেতু একটা যখন প্লেন স্কোয়ার প্লেনার সমতলীয় বর্গাকার, তখন একটার উপর আরেকটা চাপানো যাবে, তাহলে এটা কিন্তু একাইরেল হয়ে গেল, এরা আলোকীয় সমাবেগ প্রদর্শন করবে না। এখানে যারা জয়েন্ট দিচ্ছিস তাদের জন্য একটা শুধুমাত্র ইনফরমেশন দিচ্ছি। এখানে দেখ, মিল্লা আর কিউবেল, মিল্লা আর কিউবেল, মিল্লা আর কিউবেল একটা বিশেষ রকম একটা যৌগ আবিষ্কার করেছিল, যেটা কিন্তু স্কোয়ার প্লেনার জিওমেট্রি, প্লাটিনামের দেখ স্কোয়ার প্লেনার জিওমেট্রি শো করছে। এই দেখ, আমি স্কোয়ার প্লেনারটাকে এঁকে রেখে দিলাম, স্কোয়ার প্লেনার জিওমেট্রিকে স্লো করছে। স্কোয়ার প্লেনার জিওমেট্রি শো করছে। দেখ, এই গোটাটা একটা লিগ্যান্ড, এটা একটা বাইডেন্টেড লিগ্যান্ড, এটাও গোটাটা একটা বাইডেন্টেড লিগ্যান্ড। এরা স্কোয়ার প্লেনার জিওমেট্রি শো করছে। তার মধ্যে এই কার্বনটা, এই কার্বনটা দেখ কাইরেল, স্টার দিয়ে আছে, স্টার মানে কাইরেল।
এই কার্বনটার সাথে একটা NH2, একদিকে C2H5, একদিকে H, আর একদিকে গোটা গ্রুপটা, আবার এদিকে দেখ C এর সাথে C6H5, H, NH2, আর এদিকে গোটা গ্রুপটা। তাহলে এই দুটো হচ্ছে কাইরাল কার্বন। এরা নিজেদের অপটিক্যাল অ্যাক্টিভিটি থাকে, এই লিগান্ডটার অপটিক্যাল অ্যাক্টিভিটির জন্য আলটিমেটলি কমপ্লেক্সটার অপটিক্যাল অ্যাক্টিভিটি হয়ে যায়। এর DRL ফর্ম হয়, এরও হয়, তাহলে এর মিরর ইমেজের সাথে উল্টে যাবে। এটা যদি D হয় তাহলে এটা L হবে। সেজন্য এটা বিশেষ রকমের স্কয়ার প্ল্যানার কমপ্লেক্স যে অপটিক্যাল আইসোমার শো করে। যদি উদাহরণ জয়েন্টের ক্ষেত্রে চাই এটাকে মাথায় রাখবি। উচ্চ মাধ্যমিক লেভেলের জন্য বলবি, পরিষ্কার বলবি, স্কয়ার প্ল্যানার কমপ্লেক্স অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করে না, প্রদর্শন করে না, পরিষ্কার করে না। এবারে চলে আসছি দেখ স্কয়ার প্ল্যানার কমপ্লেক্সের ক্ষেত্রে গেল। এটা তাহলে স্কয়ার প্ল্যানার কমপ্লেক্সের ক্ষেত্রে করছে না, ক্রস দিয়ে দিয়েছি, এটা ক্রস মানে করে না। টেট্রাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে করবে, কারণ টেট্রাহেড্রাল কমপ্লেক্সটা অনেকটা কার্বনের মতন গঠন। কার্বনের যেমন মিথেনের যেমন কার্বনের 4টে হাইড্রোজেন থাকে, বা কার্বনের অন্যান্য সিঙ্গেল বন্ডের যে কম্পাউন্ডগুলো থাকে 4টে বিভিন্ন অর্গানিক গ্রুপ বা অন্যান্য গ্রুপ যুক্ত থাকতে পারে, তাহলে কার্বনের মতন কিন্তু গঠন হতে পারে টেট্রাহেড্রাল কমপ্লেক্সগুলোর ক্ষেত্রে। দেখ যেমন MABCD টাইপ আমি দেখিয়েছি, MABCD টাইপ। MABCD টাইপের বেলাতে কি হচ্ছে, একটা টেট্রাহেড্রাল স্ট্রাকচার তৈরি করেছি দেখ ABCD, তার মিরর ইমেজটা এরকম। তাহলে এটাও কাইরেল, এটাও কাইরেলের মতন হয়ে যাচ্ছে। যদি এখানে স্টার দিবি না, কাইরেল শব্দটা কমপ্লেক্সের ক্ষেত্রে প্রযোজ্য নয় ঠিকঠাক, এটা আমরা কার্বনের ক্ষেত্রেই বলি, স্টারটা ইউজ করি আমরা কার্বনের ক্ষেত্রে। তাহলে MABCD দেখ মিরর ইমেজ, বিটা এদিকে চলে এসছে, বাঁ দিক, এটা ডান দিকে বি, এটার ক্ষেত্রে বাঁ দিকে বি, ডিটা দেখ এম এর এদিকে বাঁ দিকে ডি, ডান দিকে ডি হয়ে গেছে, ওপর আর নিচে যা আছে তাই। তাহলে এটা কিন্তু, এটা যদি ডি হয় এটা এল, দেখ ডি লিখেছি, এখানে দেখ এল লিখেছি, ডি আর এল। এর উদাহরণ ASMEET, এমই মানে হচ্ছে মিথাইল, এমই মানে হচ্ছে CH3 গ্রুপ, ইটি মানে হচ্ছে ইথাইল গ্রুপ, মানে C2H5 গ্রুপ, অর্গানিক গ্রুপ, মিথাইল, ইথাইল, সালফার, C6H4CO। তাহলে এটা 2+ হয়ে গেল, এটা 2+ হচ্ছে দেখ, তাহলে এটা হচ্ছে 2+। তাহলে এইটা হচ্ছে তার এক্সাম্পল, এটা হচ্ছে তার এটার এক্সাম্পল টেট্রাহেড্রাল কমপ্লেক্সের। এখন দেখ টেট্রাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে 4টেই মোনোডেন্টেড লিগান্ড, আমি আলাদা করে আর মোনোডেন্টেড আর পলিডেন্টেড বলিনি। মোনোডেন্টেড পলিডেন্টেড কেন বলিনি, দেখ টেট্রাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে পলিডেন্টেড লিগান্ড থাকতে পারে না। কারণ কি হবে, ওই যে বন্ধনের যে পীড়ন, যে বন্ড স্ট্রেন যেটা তৈরি হবে, সেটা কিন্তু অণুটা মলিকুলটা সহ্য করতে পারবে না এবং ভেঙে যাবে। তাহলে টেট্রাহেড্রাল কমপ্লেক্সের লিগান্ডগুলো সবসময় মোনোডেন্টেডই হয়, পলিডেন্টেড হতে পারে না বা বাইডেন্টেড হতে পারে না। বাইডেন্টেড হলে কী হবে, বাইডেন্টেড হলে টানবে, টানটার ফলে কিন্তু এই 109 ডিগ্রি 28 মিনিটের যে অ্যারেঞ্জমেন্ট, 109 ডিগ্রি 28 মিনিটের যে অ্যারেঞ্জমেন্ট, সেই অ্যারেঞ্জমেন্টটা কিন্তু থাকবে না, নষ্ট হয়ে যাবে এবং টেট্রাহেড্রাল কমপ্লেক্সটা তখন নষ্ট হয়ে যাবে, ওই স্ট্রাকচারটা তৈরিই হবে না। তাহলে পলিডেন্টেড লিগান্ড বা বাইডেন্টেড লিগান্ড থাকতে পারে স্কয়ার প্ল্যানার কমপ্লেক্সের ক্ষেত্রে, যারা দেখায় না সাধারণভাবে। জয়েন্টের ক্ষেত্রে উদাহরণটা এটা আলাদা করে বলেছি, এটা জাস্ট এই একটাই উদাহরণ আবিষ্কার করেছে মিল্লাও এবং কিউবেল। এটার জন্য তোদের অত ভাবতে হবে না, এটা জাস্ট মনে রাখবি জয়েন্ট এন্টার্সের ক্ষেত্রে। সাধারণভাবে স্কয়ার প্ল্যানার কমপ্লেক্সের ক্ষেত্রে কিন্তু অপটিক্যাল অ্যাক্টিভিটি দেখায় না, টেট্রাহেড্রাল দেখায় এবং শুধু মোনোডেন্টেডের বেলায় দেখায়। টেট্রাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে পলিডেন্টেড লিগান্ড উপস্থিত থাকতে পারে না। তাহলে আমাদের কোর্স নাম্বার 4 শেষ হয়ে গেল, গল্প শেষ। তাহলে কোর্স নাম্বার 4-এর ক্ষেত্রে একটাই কেস, টেট্রাহেড্রাল এবং তার ABCD টাইপ হতে হবে, 4টে মানে আলাদা আলাদা লিগান্ড। যদি AABC হয়ে যায় তাহলে কিন্তু হবে না। কারণ কী হবে, কারণ কাইরাল হবে না, একটা সুপার ইম্পোজ হয়ে যাবে। যেমন অর্গানিকের ক্ষেত্রে দেখেছিলি 4টে আলাদা লিগান্ড গ্রুপ থাকতে হতো, এখানে 4টে আলাদা লিগান্ড থাকতে হচ্ছে। এই তাহলে এটা গেল স্কয়ার প্ল্যানার কমপ্লেক্সের ক্ষেত্রে গেল। আমি দেখ এখানে কোয়েশ্চেন নাম্বার 6টাও শুরু করেছি, বোর্ডে জায়গা ছিল বলে লিখে রেখেছি ওই সময়টাকে বাঁচানোর জন্য। সেটা হচ্ছে মোনোডেন্টেড লিগান্ডের ক্ষেত্রে। কোয়েশ্চেন নাম্বার 6-এর ক্ষেত্রে কিন্তু মোনো আর পলি দুটো আলাদা করে কিন্তু ভাবতে হবে। পলি বলতে আমরা বাইডেন্টেড দিয়েই উদাহরণগুলোকে দিই সাধারণভাবে। মোনোডেন্টেড লিগান্ডের ক্ষেত্রে দেখ MABCDE টাইপ হতে হবে। যদি অন্য ABCD2E যদি হয়ে যায়, অর্থাৎ 6টা আলাদা লিগান্ড যদি না থাকে, তাহলে কিন্তু সুপার ইম্পোজ হয়ে যাবে। আমাদের সুপার ইম্পোজ হলে কিন্তু অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করবে না। এটা আমরা 11-এই অর্গানিক কেমিস্ট্রিতে শিখেছি যে নন সুপার ইম্পোজেবল হতে হবে, তাহলেই কিন্তু অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করবে। সেক্ষেত্রে 6টা আলাদা আলাদা লিগান্ড থাকতে হবে। যেমন এখানে উদাহরণে দেখিয়েছি তাকে, এদিকে ABCDEF করে দিয়েছি, মিরারটাকে এঁকেছি, তার উল্টো ছবিটাকে এদিকে এঁকেছি, এদিকে B আর C,
এফি এদিকে ছিল, এদিকে এফি, এ আর ডিটাকে যা ছিল তাই। এটা যদি ডি হয় এটাকে এল, এটা ডি লিখেছি এবং এখানে এল লিখেছি। উদাহরণটা হচ্ছে পিটি, আমি আবার পড়ে দিচ্ছি যদি কেউ পড়তে না পারিস। পিটি পিওয়াই, পিওয়াই মানে পিরিডিন, NH3 NO2 I Cl আর বিআর। এখানে কিন্তু প্লাটিনাম 4 প্লাস স্টেটে আছে, এটা নিউট্রাল, এটা নিউট্রাল, তারপর পরপর চারটে হচ্ছে -1 করে, তাই 0 হয়ে গেছে, দেখ নিউট্রাল কমপ্লেক্স এটা। তাহলে কোটেশন নাম্বার 6 মোনোডেন্টেড লিগ্যান্ড গেল। এবার আমি কোটেশন নাম্বার 6 পলিডেন্টেড মোর অ্যাপ্রোপ্রিয়েট বাইডেন্টেড লিগ্যান্ডের ক্ষেত্রে কেসগুলোকে দেখাচ্ছি। তাহলে বোর্ড ওয়ার্কটাকে মুছি। কোটেশন নাম্বার 6 পলিডেন্টেড লিগ্যান্ডস। পলিডেন্টেড লিগ্যান্ডসের জন্য কেমন হবে দেখো, পলিডেন্টেড লিগ্যান্ডসের জন্য কেমন হবে দেখ। কী কী কেসগুলো হতে পারে, যেমন MAA3 আর MAA2 B2, এই দুটো টাইপের আমি এখানে দেখাবো। যেমন ধর MAA3 এই টাইপটার বেলায় কেমন হচ্ছে লক্ষ্য কর। যেমন ধর AA3 পলিডেন্টেড বাইডেন্টেড লিগ্যান্ড মোর অ্যাপ্রোপ্রিয়েট। এই দেখ, এটা AA, এটা AA, এটা AA, তাহলে এইটার মিরার ইমেজ হবে এরকম। পলিডেন্টেড বাইডেন্টেড লিগ্যান্ড মানে এই দুটো দাঁত দিয়ে মেটালটাকে আটকাচ্ছে, এই লিগ্যান্ডটা এই দুটো দাঁত দিয়ে আটকাচ্ছে, এই লিগ্যান্ডটা এই দুটো দাঁত দিয়ে আটকাচ্ছে। তাহলে এটা যদি ডি হয় এটা হবে এল, এটা যদি ডি হয়, এটা যদি ডি হয় এটা হবে এল। এর ভালো উদাহরণ সব থেকে এখানে দিতে পারি আমি। এক্সাম্পল হচ্ছে COEN3 মাথায় 2+ কোবাল্ট, 3+ দিলেও চলে, কোবাল্ট 3+ দিয়েই করি, কোবাল্ট 3+, COEN3 3+, MA3 টাইপের, এটা একটা ভালো উদাহরণ। এরপর আমি চলে যাব MA2 B2 টাইপের বেলা। তাহলে এটাকে তোরা বড় একটাকে লিখে নে, এই বড় একটাকে আমি মুছে দিচ্ছি। MA3 A মানে হচ্ছে বাইডেন্টেড লিগ্যান্ড বোঝানোর জন্য এ শব্দটাকে টার্মটাকে ব্যবহার করেছি, এ টার্মটাকে ব্যবহার করেছি। বাইডেন্টেড কেন হচ্ছে না, এই এ একই সঙ্গে দুটো কোঅর্ডিনেট বন্ড তৈরি করতে পারে। মুছে দিলাম। MAA2 B2 টাইপের বেলায়, MAA2 B2 টাইপ। দেখ AA BB দুটো ভিন্ন প্রান্ত হলেই হবে। BB এটা যদি সিজ হয়, এটা যদি ডি হয় তাহলে এটা হবে এল। তাহলে এরকম একটা উদাহরণ আমি তোদের বলে দিই। COEN2 Cl2, COEN2 Cl2 প্লাস, এটা হচ্ছে এক্সাম্পল। দেখ এটা এই প্রসঙ্গে আরেকটা কিন্তু ইন্টারেস্টিং তথ্য তোদেরকে দিয়ে রাখি। এটা যদি DRL হয়, একটা কিন্তু মেসোফর্মও পাওয়া যায়, যেটা অপটিক্যালি অ্যাক্টিভ নয় কিন্তু পাওয়া যায়। যেমন ধর এরকম, এটা কিন্তু মেসোফর্ম, এটা মেসোফর্মটাও কিন্তু পাওয়া যাচ্ছে। দেখ এটাও মেসোফর্ম, এটা পাওয়া যাচ্ছে, পাশাপাশি এই ফর্মটাও পাওয়া যাচ্ছে DRL।
এটা যেন মাথায় থাকে। মেসোফর্ম মানে হচ্ছে এটা মধ্যেখানে প্লেন অফ সিমেট্রি, এটা প্লেন অফ সিমেট্রি ধরে যাচ্ছে, উপরটা নিচটা পুরোপুরি মিরার ইমেজ হয়ে যাচ্ছে। এর ফলে কিন্তু এই সমস্যাটা হচ্ছে। তুই এরকম করে একটা স্কোয়ার, ওপরে বি, মানে আমি বলতে চাইছি ধর এরকম একটা স্কোয়ার, ওপরে একটা নিচে একটা, তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু এই এখানটা যদি একটা প্লেনকে ধরিস বা ওপর দিক থেকে কাটিস, যে দিক থেকেই কাট না কেন তুই কিন্তু একটা প্লেন অফ সিমেট্রি পেয়ে যাচ্ছিস। ওপরটা নিচটার বা বাঁ দিকটা ডান দিকটা কিন্তু মিরার ইমেজ হতেই পারে এবং হচ্ছে। তাহলে সেই জন্য এটাকে বলছি মেসোফর্ম। আর মেসোফর্মগুলো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কিন্তু অপটিক্যাল আইসোমার, এটা 11-এর অর্গানিক কেমিস্ট্রিতে বলেছি। এগুলো কয়েকটা জায়গা, যারা আমার কাছে 12-এ নতুন ভর্তি তাদেরকে আমি বারবার বলছি, কয়েকটা পার্ট, বিশেষ করে ধর পরমাণুর গঠনের পরমাণুর গঠনের কোয়ান্টাম নাম্বারসের যে অংশটা, স্ট্রাকচার অফ অ্যাটমের, তারপরে কেমিক্যাল বন্ডিংয়ের হাইব্রিডাইজেশনের যে পার্টটা, আর পিরিয়ডিক ক্লাসিফিকেশনের কী করে গ্রুপ আর কী করে তোদের গ্রুপ বার করতে হয়, কী করে পিরিয়ড বার করতে হয় সেটা শেখা। মানে সেটা শুধু পরমাণু ক্রমাঙ্ক অ্যাটমিক নাম্বার 30 পর্যন্ত নয়, 70, 75, 72, 100, 95, 96, যে কোনো অ্যাটমিক নাম্বারের ক্ষেত্রে মুখে মুখে কী করে গ্রুপ আর পিরিয়ড বার করবি তার টেকনিক, আর অর্গানিক কেমিস্ট্রির মেকানিজম, আর এই অপটিক্যাল অ্যাক্টিভিটির এই আইসোমারিজমের অপটিক্যাল আইসোমারিজমের পার্টটা। এই কটা জিনিস যদি যাদের ক্ষেত্রে যাদের একটু অসুবিধে তারা আমাকে আগের থেকে বলিস, কারণ এইগুলোকে আমি যখন 11-এ এগুলো কিন্তু পড়াবই, তখন তোদেরকে আমি এইগুলো 11-এর এই জায়গাগুলোকে তোদেরকে আমি বলে দিতে পারবো, বুঝিয়ে দিতে পারবো। কারণ এখন যখন স্কোপ আছে, এখন যেহেতু আমি ভিডিও ক্লাস করছি, স্কোপ থাকছে যথেষ্ট রকমের, তোদেরকে আমি দিতেই পারি, বোঝাতেই পারি, অসুবিধা নেই। তোরা আমাকে শুধু জানাবি। আর এখানে এই প্রসঙ্গে একটা কথা বলি, তোদের ভিডিও ক্লাস যে চলছে তোরা একটু আমাকে মাঝে মাঝে ফিডব্যাকও দিবি। শুধু পড়ার হচ্ছে, অনেকে ভালো হোমওয়ার্ক করছিস, ভালো বুঝছিস, বুঝতে পারছি, অনেকে প্রশ্ন করছিস, ভালো লাগছে যে তোরা অনলাইন একটা নতুন ফরম্যাটের ক্লাসেও আস্তে আস্তে কিন্তু অভ্যস্ত হয়ে পড়ছিস। তো আমাকে একটু ফিডব্যাক দিবি যে দেখ, অনলাইন ক্লাস আমি নিতে পারতাম, আমার এই ওয়েবসাইটেই অনলাইন ক্লাস নেবার ব্যবস্থা করা যেত যদি আমি বলতাম, ওদের ওয়েব ডেভেলপারদেরকে যদি বলতাম, ওরা করে দিত, বলেও ছিল। আমি ভিডিও ক্লাসটা করেছি এই কারণেই, অনলাইন ক্লাসটা তোরা অনেক জায়গায় করছিস, তোরা এটা ভালো বুঝতে পারবি। অনলাইন ক্লাসের ক্ষেত্রে হচ্ছে যদি সেই মুহূর্তে যদি পার্টিকুলার লাইভ ক্লাস যদি হয়, লাইভ ক্লাসের ক্ষেত্রে, অনলাইন বলতে আমি লাইভ ক্লাসের কথা বলছি, লাইভ ক্লাসের ক্ষেত্রে যদি সেই মুহূর্তে তোদের কারোর নেটটা যদি স্লো হয়, বা বিভিন্ন যে অ্যাপসগুলো আছে সেখানে দেখবি মাঝে মাঝে ওদের অ্যাপসের সমস্যার জন্য ভিডিওগুলো আটকে যাচ্ছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের ক্ষেত্রে একটা জায়গাতে আটকে যদি যায়, তো তার পরের জায়গাটা একটা অঙ্কের, একটা ম্যাথামেটিক্যাল ডেরিভেশনের মধ্যে আছি, বা একটা কনসেপ্ট বোঝানোর ক্ষেত্রে আছি, খুব সমস্যা, তাই না? সেই জন্য লাইভ ক্লাসের ক্ষেত্রে, বা তোদের ধর যদি সেই সময় নেটটা স্লো থাকে কারণ, সেক্ষেত্রে ক্লাসটা চলে যায়। আবার যদি টিচারের নেটটা স্লো থাকে বা সেক্ষেত্রে তো আরও সমস্যা, তখন সবাই ভুগবি। এই প্রবলেমগুলো কিন্তু ভিডিও ক্লাসে নেই সাধারণভাবে। ভিডিও ক্লাসটাতে কী হয়, তুই 3 দিন সময় পাচ্ছিস, 3 দিনের মধ্যে তো যে কোনো সময় নেটটা যদি ফাস্ট হয় তুই দিতে পারছিস। এছাড়া তুই অনেকবার, একাধিকবার তুই ক্লাসটাকে দেখতে পাচ্ছিস। যদি আমার টেকনিক্যালি কোনো ফল্ট হয়, আমি আরেকটা ভিডিও নতুন করে আপলোড করে দিতে পারবো। আমার ভিডিওটা রয়ে যাচ্ছে, ভিডিওটা আমার কাছে থাকছে, আমারও খাটলিটা থাকছে না যে আমাকে আবার নতুন করে ক্লাস, সেই সমস্যাটাও নেই। আমি আরেকবার তোদের বা পরে যারা ভর্তি হচ্ছিস তাদের জন্য আমি পুরানো ভিডিওগুলোকে আপলোড করতে পারবো। এইগুলো কিন্তু, এই ব্যবস্থাগুলো কিন্তু ভিডিও ক্লাসের ক্ষেত্রে অ্যাডভান্টেজগুলো পাওয়া যায়। তো তোরা আমাকে একটু ফিডব্যাকগুলো দিস যে স্যার, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতেই দিস যে স্যার মানে কী, মানে কেমন ভিডিও ক্লাসগুলোতে কেমন হচ্ছে। তোরা যদি কোনো অসুবিধার মধ্যে পড়ছিস সেটাও বলবি, তাহলে সেগুলোকেও সলভ করানোর চেষ্টা করব। আমাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে ওয়েব ডেভেলপারদের একজন আছে, আশিস আছে, ওকে অ্যাড করা আছে, বলবি সমস্যাগুলো, এগুলো কিন্তু এগুলো দরকার। তাছাড়া আমার ওয়েবসাইটটাতে ক্ষেত্রে আরেকটা ইন্টারেস্টিং এই জায়গাটা হচ্ছে যে আমি এখানে এমসিকিউ পরীক্ষা তো নেবার জায়গার ব্যবস্থা আমাদের ছিলই, যারা 11-এ ছিস তারা দিয়েছিস, সাবজেক্টিভ পরীক্ষা নিতে পারবো এবং সাবজেক্টিভ পরীক্ষা নেবও আমি। তোদের এটা কিন্তু আমি খুব শীঘ্রই মধ্যে সাবজেক্টিভ পরীক্ষা নেব। হয়তো এই ভিডিওটা তোরা পাবার আগেই আমি সাবজেক্টিভ পরীক্ষাটা ঘোষণা করে ফেলবো। সাবজেক্টিভ পরীক্ষা কিন্তু নেব এবং খুব ইন্টারেস্টিং হবে সাবজেক্টিভ পরীক্ষাগুলো। বাড়িতে বসেই পুরো প্রিপারেশনটা আমি চাইছি যেন একটা কমপ্লিট প্রিপারেশন তোদেরকে দিতে, উচ্চ মাধ্যমিক এবং জয়েন্ট এন্ট্রান্সের জন্য, এবং বাড়িতে বসেই। এখন পৃথিবীর যা অবস্থা, ভারতবর্ষ অলরেডি ইনফেকশনের 5ম স্থান পেয়ে গেছে। স্পেনকে আজকে বোধহয় টপকে দিল, ইটালিকে টপকে দিয়েছিল গতকাল না গত পরশু।
তাহলে শুধুমাত্র এগিয়ে আছে আমেরিকা, রাশিয়া, ইংল্যান্ড আর ব্রাজিল সম্ভবত। তাহলে তাতে মনে হয় না এবছরটা তোদেরকে আমি মানে আমরা ক্লাসরুমে পড়তে পারবো। হয়তো এবছরটা এরকম অনলাইনেই আমাদেরকে পড়াশোনা করতে হবে, কিছু করার নেই। বা সেক্ষেত্রে আমাদেরকে খুব বেশি আমাদের নিজেদের মধ্যে অনলাইনে যোগাযোগ রাখতে হবে। শুধুমাত্র ক্লাসটা করছিস, কোনো ইন্টারাকশানে যাচ্ছিস না, তাহলেও হচ্ছে না তোদের। যেমন ক্লাসরুমে কী হয়, ক্লাসরুমে তোরা আমরা যে ক্লাস করিস, বুঝিস, হয়তো ক্লাসটা শেষে আবার শেষে দুজন দাঁড়িয়ে স্যার এটা কী হলো ওটা কী হলো প্রশ্ন করিস, এই জায়গাটা কিন্তু এখানে একটু অভাব থেকে যাচ্ছে। সেটাকেও মেটাতে হবে। যদি লেখাপড়াটা যদি করতে চাস, আমি যেমন করাতে চাই তোদেরকে, আমি 24 ঘন্টা তোদের সাথে আমি হোয়াটসঅ্যাপ মেসেজ করছি, এই ভিডিও দিচ্ছি, সাইটের মধ্যে আছি, সাইটে উত্তর দিচ্ছি ইত্যাদি, এগুলো কিন্তু করছি। তোরাও থাক, তোরাও আমাকে তোদের ফিডব্যাকগুলো দে। তোদের এখন সব স্যাররাই সম্ভবত এই অনলাইন ক্লাস শুরু করে দিয়েছে, কেউ বা ভিডিও, কেউ বা লাইভ ক্লাস দিচ্ছে, কেউ বা হোয়াটসঅ্যাপে পড়াচ্ছে, এরকম বোধ হয়। তোদেরকেও অনেকটা সময় অন্য টিউশনে তো ব্যস্ত তোরা হয়ে যাচ্ছিস, তার মধ্যেও একটা সময় বার করে একটা রুটিন মাফিক তৈরি করে যে ফিডব্যাকগুলোকে দে, যে স্যার ভিডিও ক্লাসটা কেমন লাগছে, কোনো আর কিছু অসুবিধা। যেমন দু একজন বলছিলি যে স্যার আমাদের ওই বোর্ডটাতে একটা যেন বলছিলি, আমি সেই বোর্ডটাতে ওই জন্য একটু অন্য বোর্ডের ব্যবস্থা করেছি, বোর্ডটা একটু হেজি আসছিলো বলছিলি। ওটার ক্ষেত্রে তোরা একটু স্টপ করবি। আর সাউন্ডের ক্ষেত্রে সবসময় বলবো আমি, একটা হেডফোন ব্যবহার কর, সাউন্ডটা কিন্তু ইউনিক আসবে, দারুণ সাউন্ড আসবে। আমি ভিডিওগুলোকে হেডফোনে দেখি, খুব ভালো সাউন্ড আসে। সাউন্ডগুলো হেডফোন ব্যবহার করলে কিন্তু সাউন্ডের কোনো সমস্যা তাদের থাকবে না। এটা দেখবি, দেখে আমাকে বলবি। এবং আমি এটা ক্লাসগুলোকে আমি এইভাবে করার চেষ্টা করছি, যেভাবে তাদের সাথে আমি ক্লাসে কথা বলি সিনেমাটিক ওয়েতে। দেখবি ইউটিউবে অনেক কিছু ক্লাস থাকে অনেক স্যারদের, কলকাতা বা দিল্লি বেস্ট যে স্যাররা আছে, মেট্রোপলিটনের স্যারদের, সেখানে অনেক সিনেমাটিক ওয়েতে কাজগুলো করা থাকে। তাতে কিন্তু মানে যেন একটা মাটির যে সম্পর্ক, একটা মাটির যে টান তোদের সাথে আমাদের, এই যে এইগুলো কিন্তু দরকার হয়, সেগুলো ওইখানে তুই পাবি না। এগুলো কেমন তোদের, যেমন একটু ওই আমরা যেমন অফলাইন ক্লাসে ধর বকাবকি করি, একটু রেগে রেগে কথা বলি মাঝে মাঝে তোদের সাথে, আবার ভালোবাসি। তোরাও ঠিক তাই, আমাদের কোনো মাঝে মাঝে খুব বিরক্ত হচ্ছে, স্যার সবসময়তে বকাবকি করছে, পড়া ধরছে রেগুলার, আবার পরবর্তী ক্ষেত্রে আবার বা স্যার পরে পড়াগুলো ধরছে বলে আমাদের হয়তো আমাদের কাজটা হয়ে যাচ্ছে, আমাদের প্রিপারেশনটা হয়ে যাচ্ছে। কিন্তু এই যে ব্যবস্থাটা, এটা তো ওই মেট্রোপলিটনের স্যারদের সাথে তোরা পাবি না। তাহলে সেই জন্যই আমাদের একটা মাটির একটা টান, একটা যোগাযোগের একটা ব্যাপার থাকে। সেক্ষেত্রে এইটা কিন্তু আমাদের যদি অফলাইনে ক্লাসটা সবথেকে ভালো, সেই জন্য বোঝানোর ক্ষেত্রে যেন কন্ট্যাক্টে থাকলে সবথেকে ভালো বোঝানো যায়। আমি চেষ্টা করছি এই অনলাইনের মাধ্যমে তোদের সাথে এভাবে কন্ট্যাক্টে থাকার। তোরা আমাকে ফিডব্যাকগুলো দে যে স্যার কেমন ক্লাসগুলো হচ্ছে। মানে আমি কেমিস্ট্রির কথা বলছি না, কেমিস্ট্রিতে তোরা ফিডব্যাক দিচ্ছিস যে এখানে বুঝতে পারছিস না, স্যার এই জায়গাটাতে আপনি বিয়ের জায়গায় ভুল করে ডি লিখেছেন, এসব বলছিস, এগুলো ভালো, সেসব বলছিল। আমি বলছি আছি ক্লাসটার কোয়ালিটি কেমন হচ্ছে, এই ফিডব্যাকটা একটু দে। এটা একটু আমার জন্য এবং তোদের জন্য দরকার আছে। আমি তাহলে আরও ভাববো ক্লাসটাকে কীভাবে আরও সুন্দর করা যায়। ঠিক আছে, এটা তোরা আমাকে দে। আমি আমাদের পরের টপিকে চলে যাচ্ছি। অপটিক্যাল আইসোমারিজমটা শেষ হলো, এরপরে আমি চলে যাব সোজা ইএন চলে যাব। এটা সিডুইক, সেই লেভেলের সিডুইকের নাম তোরা শুনেছিলি, সেই সিডুইকের এটা কিন্তু কনসেপ্ট। সিডুইকের কনসেপ্ট, সিডুইক 11-এর সিডুইকের সেই কেমিক্যাল বন্ডিংয়ে পড়েছিলি সিডুইকের কনসেপ্ট। সেই সিডুইকেরই কনসেপ্ট হচ্ছে ইএএন, এফেক্টিভ অ্যাটমিক নাম্বার। বাংলায় যেটাকে আমরা বলবো কার্যকরী পরমাণু ক্রমাঙ্ক, ইএন। তো ইএনটা কি দেয়, কার্যকরী পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে, ইএন। এটা কিন্তু এফেক্টিভ, জেড এফেক্টিভ নয়, ওটা নিউক্লিয়ার চার্জের কথা। এটা কার্যকরী পরমাণু ক্রমাঙ্কটা কত আমরা বলবো Z-2n প্লাস 2 ইন্টু CN। দেখ, এইটা হচ্ছে কার্যকরী পরমাণু ক্রমাঙ্ক। যে সেন্ট্রাল মেটাল আয়নটার হয়
ধাতব পরমাণুটা হয় তার EN সমান হচ্ছে জেড পরমাণু ক্রমাঙ্ক, জেড মানে হচ্ছে অ্যাটমিক নাম্বার। পরমাণু ক্রমাঙ্ক আমি বিভিন্ন কালারের পেন ব্যবহার করছি, কারণ যেহেতু তোরা এটাও আমি নতুন ইমপ্লিমেন্ট করেছি। দেখ, এটা ক্লাসে তো এতগুলো কালারের পেন ব্যবহার করতাম না, শুধু কালো পেনই ব্যবহার করতাম। এই বিভিন্ন কালারের পেনগুলো ব্যবহার করলে তোরা ভিডিওতে যেহেতু দেখছিস চোখে ভালো আসবে, দেখতে ওই ভালো। শুধু কালোটা ব্যবহার করছিলাম আগে, এখন ওই জন্য আমি বিভিন্ন কালারগুলো ব্যবহার করছি, কারণ আমি নিজেই ভিডিওগুলো দেখছিলাম যে আমারও একটু ফটোগ্রাফি সম্পর্কে ধারণা আছে, আমার শখও আছে ফটোগ্রাফিটা, তাই এটাও আমি ফটোগ্রাফিটা একটু আদ্র বুঝি। আমি দেখছিলাম যে শুধু কালোতে বোর্ডটা কেমন যেন লাগছে, কেমন ভালো, বেশ পড়ার ক্ষেত্রেও বেশ চোখের আরামের ব্যাপারটা থাকছে না। ওই জন্য বিভিন্ন কালার দিলে কী হবে, চোখে পড়বে ব্যাপারগুলো, ভালো লাগবে। তাহলে দেখ, আমি জেড সমান অ্যাটমিক নাম্বার পরমাণু ক্রমাঙ্ক, সেখানে ওএন হচ্ছে অক্সিডেশন নাম্বার, OX নাম্বার লিখে দিলাম, বাংলায় হচ্ছে জারণ সংখ্যা, মানে প্রাইমারি ভ্যালেন্সিটা, যেটা মাথার উপরে 2+ না 3+ ইত্যাদি থাকে সেটা। আর কোঅর্ডিনেশন নাম্বার CN, এটা হচ্ছে কোঅর্ডিনেশন লিখে দিলাম আরেকবার, নাম্বার বা সবর্গাঙ্ক। এটা হচ্ছে যতগুলো লিগ্যান্ড, যতগুলো মোনোডেন্টেড লিগ্যান্ড যুক্ত থাকে, বাইডেন্টেড হলে হচ্ছে যতগুলো লিগ্যান্ড ইন্টু 2 ইত্যাদি, ট্রাইডেন্টেড হলে যতগুলো লিগ্যান্ড ইন্টু 3, অর্থাৎ কতগুলো বন্ড করেছে সেই বন্ডের সংখ্যাটা কোঅর্ডিনেশন নাম্বার বা সবর্গাঙ্ক। এটা যেমন একটা উদাহরণ দিই, এটা উদাহরণ দিলে তোরা সম্ভবত ক্লিয়ার হয়ে যাবি। যেমন ধর COF6 3- এক্সাম্পল দিচ্ছি। তাহলে কোবাল্টের হচ্ছে অ্যাটমিক নাম্বার 27 মাইনাস ওয়েন, কোবাল্টেটা এখানে +3 স্টেটে আছে, তাই ফ্লুরিনগুলো হচ্ছে প্রত্যেকটা -1, 6টা ফ্লুরিনের 6টা মাইনাস, তাহলে 6 - আর 3+ হচ্ছে 3 মাইনাস হয়ে গেছে, 6 - +3+ সমান 3 হয়ে গেছে। তাহলে এটা কোবাল্টটা 3 স্টেটে আছে, তাহলে হচ্ছে অক্সিডেশন নাম্বার হচ্ছে 3 + 2 ইন্টু দেখ, যেহেতু 6টা মোনোডেন্টেড লিগ্যান্ড 6 দিয়ে গুণ করছি, তাহলে সমান হচ্ছে এর EAN। তাহলে EAN সমান এটা দেখি ভালো করে, EAN সমান হচ্ছে এটা, সমান হচ্ছে 27 24 + 12 36 হচ্ছে। এইরকম একই রকমভাবে ধর CREDTA মাইনাসটাকে আমি দেখাই, CREDTA মাইনাসটাকে দেখাই, CREDTA মাইনাস, এটা ফার্স্ট ব্র্যাকেট করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট, এটা থার্ড ব্র্যাকেট, CREDTA মাইনাস। ক্রোমিয়ামের হচ্ছে 24, তাহলে EAN, এটার EAN হবে 24 মাইনাস, দেখ EDTA এর হচ্ছে, এটার হচ্ছে 4- হয়, তার মানে নিশ্চয়ই এটা 3+, তাই টোটালটা -1 হয়ে গেছে, তাই -1 হয়েছে টোটালটা। তাহলে 24 - 3 + 2 ইন্টু এটা কিন্তু কোর্স নাম্বার 6। EDTA হচ্ছে হেক্সাডেন্টেড লিগ্যান্ড, মনে আছে নিশ্চয়ই, সেদের বিভিন্ন হ্যান্ডশেক করা দিয়ে বুঝিয়েছিলাম, মা দুর্গার সাথে গণেশের, অক্টোপাসের সাথে হাতির ইত্যাদি। তাহলে 6, তাহলে হচ্ছে এটা 21 + 12 সমান হচ্ছে 33, 2 আর 3, 2 আর 3 33। তো মাথায় রাখবি যে EAN এর মান কখনো, EANটার মান কখনো ওই পর্যায় বা ওই পিরিয়ডটার যে উপস্থিত যে ইনার্ট গ্যাস বা লাস্ট যে মৌলটা, শেষ মৌল, লাস্ট এলিমেন্ট, ইনার্ট গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাসের অ্যাটমিক নাম্বারের থেকে বেশি হতে পারে না, কখনোই বেশি হতে পারে না। দেখ, আমাদের এখানে বলতে পারি আমরা, এখানে দেখ এটা হচ্ছে ক্রোমিয়াম, এরা হচ্ছে চতুর্থ পর্যায়ে, 4th পিরিয়ডের 4s2 4s1, এটা 4s1 হয়, এটার বেলায় 4s2 হয়, 4th পিরিয়ডের মৌল। তাহলে 4 নম্বর পিরিয়ডে আছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন। হিলিয়ামটা 1 নম্বর পর্যায়ে, 2 নম্বরে নিয়ন, 3 নম্বরে আর্গন, তারপরে ক্রিপ্টন। ক্রিপ্টনের দেখ পরমাণু ক্রমাঙ্ক, হিলিয়ামের বেলায় হচ্ছে 2,
তারপরে আর্গনের বেলায় হচ্ছে +8 মানে হচ্ছে 10, ও সরি এটা নিয়ন। তারপরে আর্গনের বেলায় আবার +8 মানে 18, ক্রিপ্টনের বেলায় আবার 18 যোগ করতে হবে, কারণ হচ্ছে 10 আর 6 16 আর 2 10 আর 6 16 আর 2 18, 18 যোগ করতে হবে 36। তাহলে 36 36-এর কিন্তু সবসময় 36-এর ম্যাক্সিমাম 36-এর বেশি হতে পারে না। ওই গ্রুপটার ওই পিরিয়ডটার কোনো মেটাল আয়নের এফেক্টিভ অ্যাটমিক নাম্বারের মান, কার্যকরী পরমাণু ক্রমাঙ্কের মান ওই পর্যায়ে উপস্থিত ইনার্ট গ্যাসটার পরমাণু ক্রমাঙ্কের বেশি কিন্তু হতে পারে না। 36 এই পুরো পর্যায়টার ক্ষেত্রে কোবাল্টের, আয়রনের, এদের ক্ষেত্রে 36ই ম্যাক্সিমাম, যেন মাথায় থাকে, এর থেকে বেশি হতেই পারে না। এবং এটা সিপিকের কনসেপ্ট, যত ইএন নাম্বারটা ইএনটা যত বেশি হবে তত তার স্টেবিলিটিটা কিন্তু বেশি হবে। তাহলে এইটা কিন্তু আমাদের এফেক্টিভ অ্যাটমিক নাম্বার গেল। এরপরে আমি চলে যাব চিলেট কমপ্লেক্সে। চিলেটটাকে তোদের আমি বলেছিলাম, আরেকবার বলি। চিলেট কমপ্লেক্সকে দেখ, চিলেট কমপ্লেক্স মানে যে কাঁকড়ার একটা দাঁড়া, সে দাঁড়াটার মধ্যে, সে কাঁকড়ার যেমন দাঁত থাকে দেখেছিস দাঁড়া, সে দাঁড়াগুলো এরকম করে কামড়ে ধরে, সেরকম যদি কামড়ে ধরে কোনো লিগান্ড ধর, এরকম করে একটা লিগান্ড ধর, এরকম করে কামড়ে ধরলো, এই যে কামড়ে ধরেছে, এটা হচ্ছে চিলেট কমপ্লেক্স। এখন হচ্ছে এইটা হচ্ছে একটা রিং তৈরি করে, চিলেট কমপ্লেক্স মানে একটা রিং তৈরি করে। এটা হচ্ছে অবশ্যই পলিডেন্টেড লিগান্ড হতে হবে, লিগান্ডটাকে অবশ্যই চিলেট কমপ্লেক্স তৈরি করতে গেলে পলিডেন্টেড লিগান্ড হতে হবে। তাদেরকে আমরা বলবো চিলেট লিগান্ড বা চিলেটিং লিগান্ড, চিলেটিং লিগান্ড বলবো। যেমন ধর মেটেল ইএন কমপ্লেক্স, ইথিলিন ডায়ামিন কমপ্লেক্স। ইথিলিন ডায়ামিন মানে কেমন? CH2 NH2 আচ্ছা, একটা কালারের পেনে লেখা হয়ে যাচ্ছে অভ্যাসবশত, তোদেরকে দেখাই এটা। তাহলে হচ্ছে ধর একটা প্লাটিনাম আছে, আর তার সাথে আছে NH2 CH2 NH2 CH2, এই যে কোঅর্ডিনেট বন্ড NH2 CH2 এই দেখ রিং ফর্ম করেছে। এই রিংটা 1 2 3 4 5 অর্থাৎ 5 মেম্বার রিং। এরা হচ্ছে চিলেট কমপ্লেক্স, এবং এই চিলেট কমপ্লেক্সগুলো হচ্ছে নন চিলেটের থেকে কিন্তু চিলেট কমপ্লেক্স বেশি স্টেবল হয়। স্টেবিলিটি হচ্ছে চিলেট কমপ্লেক্স গ্রেটার দেন নন চিলেট কমপ্লেক্স, অর্থাৎ যাদের ক্ষেত্রে রিংটা তৈরি হয় তারা বেশি স্টেবল, যাদের ক্ষেত্রে হয় না, মনোরেন্টেড লিগান্ড যাদের থাকে তারা কিন্তু কম স্টেবল হয়। এবং মাথায় রাখবি 5 বা 6 মেম্বার রিং সব থেকে বেশি স্টেবল, সব থেকে সুস্থির হয়। এবং তারা যেহেতু স্টেবিলিটি বাড়ে, তাহলে কী হয়? চিলেশনের ফলে স্টেবিলিটি বাড়ে। তাহলে দেখ চিলেশন ইনক্রিজেস স্টেবিলিটি, অর্থাৎ চিলেশন স্থায়িত্ব বৃদ্ধি করে। যেমন একটা উদাহরণ দিচ্ছি তোদের, PtCl4 2-, এবার তার সাথে আমি করলাম কি +2En যোগ করে দিলাম, ইথিলিন ডায়ামিন যোগ করলাম, কি হবে? তৈরি হয়ে গেল PtEn2 +4 Cl- বেরিয়ে গেল। তাহলে এটা দেখ, তাহলে কি হলো? এইটা কিন্তু নন চিলেট কমপ্লেক্স, এটা নন চিলেট, সেখানে এটা হচ্ছে চিলেট কমপ্লেক্স। তাহলে এদিক থেকে এদিকে স্টেবিলিটি বেড়ে গেছে, স্টেবিলিটি ইনক্রিজেস। শুধু স্টেবিলিটি ইনক্রিজ করছে না কিন্তু, ভালো করে দেয়, শুধু স্টেবিলিটি ইনক্রিজ করছে না কিন্তু, ভালো করে লক্ষ্য কর, এই জায়গাটাকে ভালো করে লক্ষ্য কর। এখানে আছে একটা কণা আর দুটো, টোটাল হচ্ছে 3 পার্টিকেলস।
আর এখানে দেখ একটা চালে 5টা, টোটাল 5 পার্টিকেলস, 5 পার্টিকেলস। দেখ কী করে হচ্ছে পার্টিকেলসগুলোকে, দেখ PTCl হোল 4 2 - গোটাটা মিলে একটা অণু, আর দুটো EN, তার মানে হচ্ছে 2 এর আগে 3টে, PTN হোল 2 2+, এটা গোটাটা মিলে একটা, 4টে আয়ন, তো 4 এর আগে 5টা, টোটাল 5টা পার্টিকেল হয়ে গেল। যত পার্টিকেল যত বেড়ে যাচ্ছে কি হচ্ছে, তত র্যান্ডমনেস বিশৃঙ্খলা বেড়ে যায়, তাহলে তত এদিক থেকে এদিকে যাচ্ছে বিশৃঙ্খলা বা র্যান্ডমনেস, ডিসঅর্ডারনেসটা বেটার হবে তোদের ক্ষেত্রে। অর্গানিক কেমিস্ট্রি তোরা পড়েছিস, ডিসঅর্ডারনেস ইনক্রিজ করে যাচ্ছে এদিক থেকে এদিকে একই রকমভাবে, কিন্তু তাই এন্ট্রপি ইনক্রিজ করে যাচ্ছে, এন্ট্রপি ইনক্রিজ করছে। দেখ এটা খুব ভীষণ ইম্পর্টেন্ট, এন্ট্রপিটা বেড়ে যাচ্ছে যত বাঁ দিক থেকে ডান দিকে। তাহলে কারণ কি, নাম্বার অফ পার্টিকেলস, কণা বেড়ে গেলে র্যান্ডমনেস বা বিশৃঙ্খলা বেড়ে যায় এবং এন্ট্রপি বৃদ্ধি পায়। তাই চিলেট এফেক্টকে এন্ট্রপি এফেক্টও বলা হয়, তাই চিলেট এফেক্ট এটাকে কিন্তু এন্ট্রপি এফেক্টও বলা হয়। তাহলে এখানে লিখে দিই, চিলেট এফেক্ট বা চিলেট প্রভাব সমান এন্ট্রপি এফেক্ট, এন্ট্রপি প্রভাব। বুঝতে পারলি? তাহলে এটা হচ্ছে এন্ট্রপি এফেক্ট হয়ে গেল। তাহলে এরপরে আমি পরের দিন তোদের কিন্তু আমি আরেকটা ইম্পর্টেন্ট ক্লাস করাবো। এটা সাধারণ ক্লাসটা হয়ে গেল কমপ্লেক্স কম্পাউন্ডের। আরেকটা ক্লাস কিন্তু পরের দিন আমি ক্রিস্টাল ফিল্ড থিওরির উপরে দেবো। ক্রিস্টাল ফিল্ড থিওরির ক্লাসটা খুব ইন্টারেস্টিং হবে, নিজেরা করতে পারবি, করার জায়গা আছে, স্কোপ আছে, সেগুলোকেও আমি দেখাবো তোদের। সেই ক্রিস্টাল ফিল্ড থিওরিটাকে পড়িয়ে তোদেরকে কিন্তু কষাবো, সেগুলো কষার জায়গা আছে কী করে, বিভিন্ন রকমের ক্রিস্টাল হাই স্পিন কমপ্লেক্স, লো স্পিন কমপ্লেক্স, কিছু 11-এর কিছু মাথায় থাকা কিছু প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবি। কেন এটা DsP2, কেন sp3d2, d2sp3 বা কেন, কীভাবে হুন্ডের নিয়মের বিরুদ্ধচারণ করে এই হুন্ডের নিয়মের এগেনস্টে গিয়ে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন হচ্ছে, কে এই শক্তি যোগাচ্ছে, এই ব্যাপারগুলো সম্পর্কে আলোচনা এবং ইন্টারেস্টিং হবে ক্লাসটা। তোরা পরের দিন ক্লাসটাকে দিবি, ক্লাসটাকে পাবি। আর তার আগে আরেকটা কথা যেটা আরেকবার মনে করি দিই, আমাকে কিন্তু তোরা ফিডব্যাকটা দে, যে ফিডব্যাকটা তোদের কাছে আমি চাইছি যে কেমন ক্লাসগুলো হচ্ছে এ সম্পর্কে এটা একটু দে, যে মানে ক্লাস সম্পর্কে দে, ভিডিওটা সম্পর্কে দে, কেমিস্ট্রিটার সম্পর্কে তোরা সাইটে বলছিসই, পুরো মোটের উপরে একটা সামগ্রিক একটা কথা তোরা বল যে কেমন হচ্ছে ভিডিও ক্লাসটা বা লাইভ ক্লাস আর ভিডিও ক্লাসের মধ্যে, মানে ভিডিও ক্লাসটার ক্ষেত্রে তোরা বেশি সুবিধে পাচ্ছিস কি লাইভ ক্লাসে বেশি সুবিধে পাবি বলে মনে হচ্ছে। তোরা একটু এটা বল, ফিডব্যাকটা আমি দরকার তোদের কাছ থেকে। আমিও সেভাবে প্ল্যানিং করবো তোদের উপরে, তোদেরকেই অ্যাডভান্টেজটা ফেসিলিটিটা আমি দিতে চাইছি, বরাবরই চাইছি। এই ওয়েবসাইটটা আমার এইসব করোনা টরোনা আসার বহু আগের ওয়েবসাইট, তোরা যারা 11-এর পড়ছিস তারা জানিস, 11টাই আমার কাছে পড়েছিলি। আমি সবসময়তে একটু সময়ের থেকে আগেই এগিয়ে থাকার চেষ্টা করি, অন্তত টেকনোলজি এবং সায়েন্সের ক্ষেত্রে। এটা আমার ইচ্ছে বরাবরের, এখানেও ঠিক তাই। এবং সেটা তোরা যেটা সবথেকে বেশি তোদের পছন্দ করছিস, তোদের সবথেকে সুবিধা হবে, শুধু পছন্দ নয় সুবিধা হবে, সেটাকেই আমি ফলো করার চেষ্টা করি। স্টুডেন্টদের, পুরোটা স্টুডেন্টদের উপরে। আমি কখনোই নাম্বার অফ স্টুডেন্টস নিয়ে কোনো কালে ভাবিনি, 20 বছরের মতন পড়ানো হয়ে গেল, কোনো কালে ভাবিনি। যারা সিরিয়াস স্টুডেন্ট, যারা পড়ে, তার সাথে যদি 1-2 হয়, আমি তাদের জন্য 24 ঘন্টা আছি, একদম সারা দিন আছি। আমি তাদের জন্য কিন্তু পরিশ্রম কিন্তু করেই যাব। ঠিক আছে, তাহলে আজকে চলি, তোরা ভালো থাক। বাইরে বেরোলে কিন্তু মাস্ক আর স্যানিটাইজারটা মাস্ট। বাঁকুড়ায় কিন্তু ভয়ঙ্কর বেড়ে যাচ্ছে করোনা, এটা কিন্তু মাথায় রাখিস। পুরুলিয়াতেও বেড়েছে, পুরুলিয়াতে যারা থাকিস, বাঁকুড়াতেও কিন্তু প্রচুর বেড়ে যাচ্ছে, দিন দিন বেড়ে যাচ্ছে। সাবধানে থাকিস, হাতটা কিন্তু বারবার ধো। আর কিন্তু বাইরে বেরোলে মাস্ক, অযথা বাইরে আড্ডা ফাড্ডা এখন বন্ধ কর। ছেলেদেরকে বলছি, মেয়েদের এই সমস্যাটা নেই। ছেলেদের একটু বাইরে না বেরোলে, বাইরের হাওয়াটা না পেলে ওদের ঘুম ধরে না, সকালবেলায় পটি হয় না, ইত্যাদি নানা রকমের সমস্যা আছে। আমি জানি, আমি তোদের বয়সটা পেরিয়ে এসেছি, আমাদের কী হতো জানি, কিন্তু এরকম তো সমস্যা কোনো কালে হয়নি। একটা অভূতপূর্ব ব্যাপার। সেই হিসেবে তোদেরকে কিন্তু এটা কিন্তু সিরিয়াসলি নে, করোনাটাকে কিন্তু সিরিয়াসলি নিতে হবে। এটা আমি তোদের খুব পরিষ্কারভাবে বলছি। আমি আমার প্রচুর পুরানো ছাত্রছাত্রীর সাথে, যারা বিভিন্ন রিসার্চ সেন্টারে আছে, তাদের সাথে কথা বলে বলছি, ভয়ঙ্কর হবে।
জুলাই আগস্টে তো ভয়ঙ্কর হতে চলেছে। আমি বারবার বলে যাচ্ছিলাম যে বাঁকুড়াতেও হবে, কিন্তু বাঁকুড়ায় হলো, এবং বাঁকুড়াতে বেশ ভালো মাত্রায় হচ্ছে, চারদিকে হচ্ছে। সাবধানে থাক, ভালো থাক, সুস্থ থাক। চলি, বাই, আজকের মতো। পরের দিন আবার দেখা হবে। ঠিক আছে, আসছি।